৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, বর্ণচোরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই চ্যালেঞ্জ বললেন কাদের। উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কমে বন্যার উন্নতি, তিস্তার পানি নামায় দেখা দিয়েছে নদী ভাঙন, ২৫ জুনের পর সারাদেশে ফের বৃষ্টির পূর্বাভাস। পরিবার সহ দেশ ছাড়ার গুঞ্জন রাজস্ব কর্মকর্তা মতিউরের, আখের গোছাতেই বারবার দল পরিবর্তন করে পরিবার। বিষধর সাপ রাসেল ভাইপারের হিংস্রতা নিয়ে নানা আলোচনা, সাপ মারার জন্য এসেছে পুরস্কারের ঘোষণাও, ছড়িয়ে পড়ছে নানা ভুল ধারণা। এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে সর্বনাশ, কাঠগড়ায় অধিনায়ক নাজমুল শান্ত, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাকিব। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই চ্যালেঞ্জ। জানান, খালেদা জিয়ার মতো ভারতের কাছে দেশের অধিকারের কথা বলতে ভুলে যাননি শেখ হাসিনা। জয় যাদবের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংগ্রাম আর সাফল্যের অপর নাম আওয়ামী লীগ, কিন্তু ৭৫-এর পর ২১ বছর এই দলটির নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার চালায় জিয়া এরশাদ খালেদা জিয়া। বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থে যা বলার তাই বলে এসেছেন। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে এখানে যা বলা দরকার, কোনো কিছু বলতে প্রধানমন্ত্রী সংকোচ করেননি, ভুলে যাননি গঙ্গার পানি চুক্তির কথা। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় আত্মপ্রকাশ ঘটেছিল দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এই দলটির নেতৃত্বেই সংগঠিত হয় মুক্তিযুদ্ধ। প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার পর সেই আওয়ামী লীগ এখন ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসীন, নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে এদেশের রাজনীতির মূল ধারা আজও ধরে রেখেছে আওয়ামী লীগ, জানাচ্ছেন জয় যাদব। বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত সেটি আওয়ামী লীগ। সেই ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা পরবর্তী অবৈধ সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে এদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনের ইতিহাস কখনো আওয়ামী লীগকে ছাড়া লেখা যাবে না। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটির জন্ম। পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের চিন্তাকে সামনে এনে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করে হয় আওয়ামী লীগ। মুসলিম লীগের যে হাইজ্যাক করা অভ্যাস, যে দল এবং সরকার, এইটার প্রতিবাদে জনগণের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্তশাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। প্রতিষ্ঠাকালের সূচনায় দলটির নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানী আর শামসুল হক, ছিলেন বঙ্গবন্ধু।
যার সঙ্গে এই আওয়ামী লীগের অগ্রযাত্রার ইতিহাস এক ও অবিচ্ছেদ্য। আর বর্তমানে টানা ৪৩ বছর ধরে দলটির হাল ধরে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই দলটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বপ্ন দেখেছিল যে একটি সুখী সমৃদ্ধশালী একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, তা অঙ্কুরে বিনষ্ট করে দিল। সেই স্বপ্নকে আবার ফিরিয়ে আনার, আস্থার জায়গায় ফিরে আনার পবিত্র দায়িত্ব পালন করলেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, হত্যা, ষড়যন্ত্র, কু পাল্টা কুর রাজনীতি এদেশের গণতন্ত্রের অভিযাত্রায় বারবার বাধা দিলেও গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় রেখেছে। আওয়ামী লীগ সবসময় সংগ্রাম করেছে মানুষের জন্য, বাংলাদেশের আছে গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এটা যারা অস্বীকার করবে তারা ইতিহাসকে অস্বীকার করবে। আওয়ামী লীগের পক্ষে ৭৫ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অপরাজনীতি রোধ করার জন্য, যার মূল হচ্ছে পাকিস্তানি দর্শন এবং মোল্লাতন্ত্রের দর্শন, এটাকে রোধ করার জন্য সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ। বঙ্গবন্ধুর ৩.৫ বছর ১৯৯৬ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছর আর বর্তমানে টানা ১৫.৫ বছর, এই ১.৫ দশকের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ এগিয়েছে বহুদূর বলছেন বিশ্লেষকরা। ১৯৫৬ সাল থেকে এই পর্যন্ত যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষ কিছু হলেও পেয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবছর তার প্লাটিনাম জুবলি উদযাপন করছে। দেশের প্রাচীনতম দলটির ৭৫ আন্দোলন সংগ্রামের এই পথ চলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। ৪ দশকের বেশি সময় ধরে দলের হাল ধরে রেখেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। নানা ঘাত প্রতিঘাতে টিকে থাকা দলটির তৃণমূলের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাণ্ডারি হয়ে সময়ের প্রয়োজনে। প্রাচীন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্বের কথা তুলে ধরছেন শামীম আক্তার। রাজপথের আন্দোলন কিংবা রাষ্ট্র পরিচালনা দুটোতেই সমান পারদর্শী বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে ভোট ও ভাতের অধিকারে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব আওয়ামী লীগে ছিল অবিচ্ছেদ্য। যুদ্ধবিধ্বস্ত দেশের হাল ধরেই এগিয়ে নেয়ার প্রত্যয়ে স্বাধীন বাংলাদেশের পথ চলার মাত্র ৩.৫ বছরের মধ্যেই নৃশংসভাবে খুন হন সপরিবারে বঙ্গবন্ধু। চরম বিপর্যয় নামে দলটির। এগিয়ে চলার পথ এতটা মসৃণ ছিল না ৭৫ পরবর্তী সময়ে। চারপাশে যখন খুনিদের আস্ফালন, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার নগ্নরূপ, এই নগ্ন চেহারার প্রতিকূলতা পাশ কাটিয়ে ৮১ সালের ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রীকে ফিরে পেলাম, আমাদের আসলেন, যখন ফিরে আসলেন, তখন আমাদের যে কি মনের শক্তি, কি মনের উচ্ছ্বাস, তা আমি এই মুহূর্তে আপনাদের বোঝাতে পারবো না। ১৯৮১ সালের ১৭ই মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২১ বছর পর ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। ২০০১ সালে আবারও বিপর্যয় নামে। ২০০১ থেকে ২০০৬ সালকে আয়ামে জাহিলিয়াত নামে আখ্যায়িত করে দলটি। এ সময় ৭১-এর ঘাতক দালালরা রাষ্ট্র ক্ষমতায়। সারা দেশে নেতাকর্মীদের উপর চালায় জুলুম নির্যাতন। সে সময় প্রায় ৫,০০০ ঘটনা ঘটে সারা দেশে। এক দিন ৮-১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ৪ দলীয় জোট সরকারের জুলুম নির্যাতনে নিগৃহীত আওয়ামী লীগ দলকে নেতৃত্ব শূন্য করতে আসে ভয়াবহ আঘাত ২০০৪ সালের ২১ আগস্ট। গ্রেনেড হামলা করে হত্যা করা হয় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে। আহত হয় ৫ শতাধিক। সেই দিন ভাগ্যক্রমে বেঁচে যান দলটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারা বিভিন্ন সময় এত অত্যাচার করেছে যে আমরা ওখানে টিকবো এরকম অবস্থা তারা তৈরি করেনি। পরের 5টি বছর ছিল বিভীষিকাময় 5টি বছর। ২০০১ থেকে ২০০৬-এর বিএনপি, খালেদা জিয়া এবং বিএনপির জোট চক্রের যে ছিল, বিএনপি জামাতের জোট চক্রের যে দেশ দুঃশাসন, হত্যা, নির্যাতন, ধর্ষণ, খুন। জাতির পিতার কি রাজনৈতিক প্রজ্ঞা, কিভাবে উনি বাংলার মানুষকে ভালোবাসতেন, সেই মানসিকতায় উনি সারা বাংলাদেশে ঘুরে নির্বাচনের যে কথা বলেছেন
সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রার সময়কালে আওয়ামী মুসলিম লীগ নাম ধারণ করে 1949 সালের 23 জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে শুরু। সভাপতি মাওলানা হামিদ খান ভাসানী প্রথম কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধুর পথ চলা। 1955 সালের 23 ও 24 অক্টোবরে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে মুসলিম লীগ অংশটি নাম থেকে বাদ পড়ে, হয় আওয়ামী লীগ। যোগ্য নেতৃত্ব আর অদম্য সাহসের কারণেই বঙ্গবন্ধু দলের প্রাণপুরুষে পরিণত হতে সময় লাগেনি, যার বলিষ্ঠ নেতৃত্বে আসে স্বাধীনতা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিগত 4 দশক ধরে নৌকার হাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে, আর রাষ্ট্র ক্ষমতার টানা 4র্থ মেয়াদে। আওয়ামী লীগের 75 বছরের আন্দোলন সংগ্রামের এই পথ চলা কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ ও বিপদসংকুল। গণমানুষের মুক্তির লক্ষ্যে প্রথম বঙ্গবন্ধু এবং তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নেতৃত্বের নীতি ও আদর্শ অবিচল। তার দৃঢ় ও সাহসিকতায় হামলা, মামলা, আঘাত, ষড়যন্ত্র সহ সব প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিখ শঙ্কর রবিদাস এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। প্রথমে যাচ্ছি মাদারীপুরে। রবিদাস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কি কি আয়োজন রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন, আজ কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে। আমরা দেখেছি আজ ভোর থেকেই কিন্তু নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কিন্তু দলীয় কার্যালয়ে এসেছেন এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। এবং সকাল 9টায় কিন্তু এখানে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন। এরপরে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে এক দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি, হাজার হাজার নেতাকর্মীরা তাতে অংশ নেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল এক র্যালি, বর্ণাঢ্য র্যালি সহকারে নেতাকর্মীরা কিন্তু দলীয় কার্যালয় থেকে 71 চত্বরে গিয়ে বঙ্গবন্ধু যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে তারা একটি আলোচনা সভা আয়োজন করেন। এবং সেই আলোচনা সভায় কিন্তু দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের যে একটা অংশগ্রহণ ছিল এবং সকলেই কিন্তু এই যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যে সবার মধ্যে এক উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখেছি এবং তাতে দেখেছি আমরা হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণের যে উৎসব মুখের একটা আনন্দঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে আমরা কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের যে খুলনায় সহকর্মী রয়েছেন রকি, আমরা সেই রকির কাছ থেকে চলে যাচ্ছি, আমরা রকির কাছ থেকে যাব, বাকিটা জানবো। ধন্যবাদ রবি। খুলনায় কিন্তু আসলে নানা উৎসব আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা পালন করছে। মহানগর এবং জেলা কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করছে। আমরা যেটা দেখেছি সকালে কিন্তু আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা চলে এসছে এবং আসার পরে তারা এখানে পুষ্পমাল্য অর্পণ এবং শহরের বিভিন্ন সড়কে তারা বর্ণাঢ্য র্যালি করেছে। আসলে র্যালিটা কিন্তু বর্ণাঢ্য ছিল এবং হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। র্যালির শেষে কিন্তু বর্ণাঢ্য র্যালিটা দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, এখানে কিন্তু আলোচনা সভা চলছে। আসলে কেক কেটে বর্ণাঢ্য র্যালিতে কিন্তু আমরা দেখেছি নগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি মেয়র তালুকদার খালেক, খুলনা 2 আসনের আলহাজ
নগর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সহ কিন্তু সভাপতি দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ হচ্ছে এবং এরপরই আমাদেরকে জানানো হয়েছে যে আনুষ্ঠানিক মাধ্যমিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। পাশাপাশি কিন্তু নগর এবং জেলা কিন্তু পৃথকভাবেই এই প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে আয়োজন করছে এবং খুলনার যেই আওয়ামী লীগের যে পার্টি রয়েছে এটা কিন্তু আসলে গতকাল থেকেই কিন্তু সাজসজ্জা করা হয়েছে। আরেকটু বলে রাখি, এখানে কিন্তু সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এসেছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সকালবেলা সকাল 8টা থেকে কিন্তু আওয়ামী লীগের যে পার্টি অফিসটি আছে এবং কিন্তু মহিলা লীগের কিন্তু সহ সকলে কিন্তু যোগদান করেছে। টানা খুলনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মনু নদীর পানি বিপদসীমার 110 সেন্টিমিটার ও ধলাই নদীর পানি বিপদসীমার 350 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়াতে মৌলভীবাজার পৌরসভার 1 ও 6 নং ওয়ার্ড এবং অন্তত 8টি গ্রামের বাসাবাড়ি থেকে পানি নেমেছে। লালমনিরহাটে কমেছে তিস্তাসহ সব নদীর পানি। তিস্তার পানি হঠাৎ নেমে যাওয়ায় গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্ট পানি বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, বন্যার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে আপনার কাছে? পানিটু কতটুকু স্বাভাবিক রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমি আপনাকে যেটি জানাতে চাই যে মৌলভীবাজারের যে মনু এবং ধলই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে মৌলভীবাজারের যে মৌলভীবাজার এবং কমলগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে মৌলভীবাজারের যেটি হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলা, যেটি হচ্ছে কুলাউড়া, জুরি এবং বড়লেখা, আমি আছি এই মুহূর্তে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে মৌলভীবাজারের জুরি উপজেলা ক্যাম্পাস, যেখানে এখন পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে মৌলভীবাজারের জুরি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। আপনি জানেন যে মৌলভীবাজারের যে জুরি উপজেলা সেটি হচ্ছে জুরি নদীর তীরে অবস্থিত। এই জুরি নদীটি মৌলভীবাজারের অত্যন্ত খরস্রোতা নদী, কারণ এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে এসে হাকালুকিতে পড়েছে এবং হাকালুকিতে পড়ার পরে হাকালুকির যে পানিটা যেটা কুশিয়ারা নদীতে প্রবাহিত হবে, সেই কুশিয়ারা নদী ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে পানি নিষ্কাশন না হয় এই কুশিয়ারা নদীতে যে পানি ফুলে থাকায় হাকালুকি হাওর টুইটুম্বুর হয়ে আছে এবং টুইটুম্বুর হওয়ার কারণে এই হাকালুকি হাওরের যে পাড়ের যে বিভিন্ন জায়গা, বিশেষ করে জুরি, কুলাউড়া এবং বড়লেখার বিস্তীর্ণ অঞ্চলের শত শত মানুষ এখনো পানিবন্দী। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের জুরি নদী এখন পর্যন্ত 193 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই মৌলভীবাজারের জুরি উপজেলায় আমি আছি। এখন দেখতে পাচ্ছেন জুরি উপজেলা যে উপজেলা প্রশাসন ক্যাম্পাস সেটির বর্তমান অবস্থা, এই অবস্থা শুধু জুরি নয়, কুলাউড়া উপজেলা কার্যালয়টিও এইভাবে নিমজ্জিত হয়েছে এবং রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গা এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। বিশেষ করে মৌলভীবাজার থেকে বড়লেখা পর্যন্ত যে রাস্তাটি সিলেট গেছে, সেই রাস্তার বিভিন্ন অংশে এখনো পানি আছে। সেই সাথে মৌলভীবাজারের যে বন্যার সার্বিক পরিস্থিতি একদিকে উন্নতি হলো, বলা যায় যে এই জলাবদ্ধতার কারণে এখনো প্রায় মানুষ 3.5 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে আছে এবং প্রায় 6,000 পরিবার এখনো আশ্রয় কেন্দ্র আছে। মৌলভীবাজারের আশ্রয় কেন্দ্র থেকে অনেকগুলো মানুষ বাড়ি ফিরতে চাচ্ছে, কিন্তু বাড়ির যে অবস্থা, সেই অবস্থার কারণে মানুষ বাড়িঘরে ফিরতে পারছে না, এখনো দুর্বিষহ অবস্থায় আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই 547 মেট্রিক টন চাল
জিয়ার চাল বানবাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই অবস্থায় মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতির একাংশের উন্নতি হলেও সার্বিক অবস্থাভাবে বলা যায় যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি, বিশেষ করে হাকালুকি হাওর পাড়ের যে বন্যা পরিস্থিতি, সেটা এখন পর্যন্ত উন্নতি হয় নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। রিমালের তাণ্ডবের 1 মাস পরও চালু হয়নি বাগেরহাট ও পিরোজপুরের মধ্যে ফেরি চলাচল, ভোগান্তিতে ব্যবসায়ী ও স্থানীয়রা। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে দলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে নিজের আখের গোছায় আলোচিত কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের পরিবার। এমনটাই জানিয়েছে মতিউরের নিজ বাড়ি বরিশালের মুলাদি এলাকার কাজিরচর ইউনিয়নের সাধারণ মানুষ। ক্ষমতার কাছাকাছি থাকতে কখনো আওয়ামী লীগে আবার কখনো বিএনপির সঙ্গে জড়িয়েছেন মতিউরের বাবা এবং ভাইয়েরা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সি রিপোর্ট। পেছনে যে রাস্তা আছে সেটি দিয়ে কিছু দূর গেলেই ছাগলকাণ্ডের আলোচিত সরকারি কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বাড়ি। তাকে নিয়ে এখন এলাকায় আলোচনা তুঙ্গে। ডক্টর মতিউর রহমানকে এলাকাবাসী চেনে পিন্টু হাওলাদার নামে। তার স্কুল শিক্ষক বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। বিভিন্ন আমলে ক্ষমতায় থাকা সরকারি দলের ঘনিষ্ঠ হওয়ায় উপজেলা জুড়ে দাপুটে অবস্থানে রয়েছে এই হাওলাদার পরিবার। 80-র দশকে বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মহিউদ্দিন আহমেদের হাত ধরে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন হাকিম হাওলাদার। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এলেই পাল্টে ফেলেন দল। স্থানীয় সংসদ সদস্য বিএনপি নেতা মোশাররফ হোসেন মঙ্গুর সহযোগিতায় 2003 সালে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন হাকিম হাওলাদার। বাবার নির্বাচনী বৈতরণী পার হতে সব ধরনের সহযোগিতা করেন ছেলে মতিউর রহমান। দুই দলের উপরমহলের অনেক নেতার সঙ্গে হাকিম হাওলাদারের সখ্যতার কথা জানান স্থানীয়রা। আব্দুল হাকিম হাওলাদার ফখরুদ্দিন আমলে তো আর ভোট হয় না, এই কারণে একটানা 9 বছর চেয়ারম্যান করছেন। মেজর জিয়া প্লাস পিস্তল মহিউদ্দিন তাদের এই শীর্ষ সঙ্গী ছিল আর কি, তাদের সাথে খুব ভালো কোঅপারেট সম্পর্ক ছিল। এই হিজদা এবং মুলাদির সাথে এমপির সাথে ওনার সাথে কাজের জন্য যতটুকু সম্পর্ক থাকার দরকার এই সম্পর্কটা তার সাথে ভালো ছিল। বাবার পরে ছোট ভাই আব্দুল কাইয়ুম হাওলাদারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মতিউর রহমান। এজন্য তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের দ্বারস্থ হন বলে দাবি করেন স্থানীয় নেতারা। এইটা তাদের একটা কৌশল, হ্যাঁ, যে যখন আসে ওই দলের নেতাকর্মী কে কোথায় আছে তাদেরকে খুঁজে তাদের সাথে লিঙ্ক করা। তার বাবা বিএনপির আমলে সে নির্বাচিত চেয়ারম্যান 2003 সালে। আবার আওয়ামী লীগ আসার পরে ওই যে মতিউর রহমান পিন্টু নানক সাহেবের আবার পিএস হয়েছে। ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। সম্প্রতি বিষধর সাপ রাসেল ভাইপারের বিস্তৃতি ও হিংস্রতা নিয়ে চলছে নানা আলোচনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই সাপ মারার জন্য এসেছে পুরস্কারের ঘোষণা। গবেষকরা বলছেন যতটা না ভয়াবহ এই সাপ তার চেয়ে বেশি ভয়াবহভাবে তুলে ধরা হচ্ছে। তবে কতটা ভয়ঙ্কর রাসেলস ভাইপার এবং কতটি জেলাই বা ছড়িয়েছে সে খবর জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়া। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড বিষধর সাপ রাসেল ভাইপার। কেউ কেউ যার নাম দিয়েছে কিলিং মেশিন। বলা হচ্ছে এই সাপ ছড়িয়ে পড়েছে দেশের অন্তত 30টি জেলায়। রাসেল ভাইপার মূলত বরেন্দ্র অঞ্চলের সাপ। অন্যান্য সাপের মতো সারা দেশে দেখা যায় না। গবেষকরা বলছেন এই সাপের বাস পদ্মা তীরের কয়েকটি জেলা ও আশেপাশের চরাঞ্চলে। অনেকেই যেভাবে অন্যান্য সাপ নিয়ে পোস্ট দিচ্ছেন বা যেভাবে রাসেল ভাইপারকে একেবারে খুনি হিসেবে সাব্যস্ত করছেন, আসলে ব্যাপারটা সেরকম না। আমাদের বরেন্দ্র অঞ্চল এবং রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় এইসব অঞ্চলে অনেক আগে থেকেই সাপটা ছিল। বর্তমানে যেটা বললাম যে আমাদের যে পদ্মা নদী এবং এর যে শাখা নদী, এইটা ধরে ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছে। তবে নিজেদের রূপ পাল্টে ব্যাপকভাবে বংশবিস্তার করছে রাসেল ভাইপার। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে একেবারে 60 থেকে 70টি বাচ্চা প্রসব করে এ সাপ। তবে তা সম্ভব না বলে জানান গবেষকেরা। রাসেল ভাইপার রূপ পাল্টেছে, নতুন রূপে আসছে। আমি সেখানে দেখলাম একটি অজগরের ভিডিও ছবি দিয়ে সেখানে পোস্ট দিয়েছেন। এতে আতঙ্ক আরও বাড়ছে। আসলে রূপ পাল্টানোর কোনো সুযোগই নেই, কারণ সরাসরি বাইরে ডিম দেয় না, ডিমটা বডি ক্যাভিটিতে থাকে, সেখান থেকে বাচ্চা ফুটে বের হয় এবং 20টা থেকে 40টা পর্যন্ত বাচ্চা দেয়। রাসেল ভাইপার তেরে এসে কামড়ানোর দাবিও সঠিক নয় বলে জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ সাপ উদ্ধারে কাজ করা মাহফুজুর রহমান।
রাসেলস ভাইপারকে কোনোভাবে উত্ত্যক্ত না করা, ও অনেক দূর থেকে আসলে সিগন্যাল দেয়, শব্দ করে মানুষকে সতর্ক করে, ওর কাছে না যাওয়া, ওর তো একটা নির্দিষ্ট আওতা আছে, তার মধ্যে গেলেও বাইট করতে পারবে। একটু সতর্ক হলেই বিষধর ওই সাপের কামড় থেকে বাঁচা সম্ভব বলে জানান তিনি। রাসেলস ভাইপারের সাথে মানুষের মূল কনফ্লিক্টগুলোই হলো নদীর পার্শ্ববর্তী চাষাবাদ হচ্ছে যে জায়গাগুলোতে, আপনার শস্য ক্ষেত, ফসলের মাঠে হচ্ছে কৃষকদের সাথে। মাঠে নামার আগে তারা একটা গামবুট ব্যবহার করতে পারে। গামবুট ব্যবহার করলে, কারণ রাসেলস ভাইপারের অধিকাংশ বাইটই কিন্তু খেয়াল করে দেখবেন পায়ে হচ্ছে, বা অন্যান্য সাপেরও সেটাই হয়ে থাকে। বন বিভাগ বলছে অন্যান্য সাপের মতোই এর অ্যান্টিভেনম রয়েছে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে বাঁচানো সম্ভব। কোনো অ্যান্টিভেনম নেই এই কথাটিও সঠিক নয়, অ্যান্টিভেনম রয়েছে এবং এই সাপে কাটলে অবশ্যই মেডিকেলে বা ইয়েতে যেখানে অ্যান্টিভেনম আছে সেই হাসপাতালে স্থানান্তর করতে হবে। ওঝা বদ্যি ঝাড়ফুঁক নিয়ে যেন কখনোই সময় নষ্ট না করে। নানা গুজবের কারণে মারা পড়া এখন বিপন্ন প্রজাতির সাপ রাসেল ভাইপার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানান বন কর্মকর্তা। সাপ দেখলেই মেরে ফেলা বা এটাকে করার একটা খুব বেশি একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি কিন্তু আমরা বলবো যে প্রকৃতির জন্য ভীষণ ভাবে ক্ষতিকর হবে। গুজবে কান্না দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে রায়েন্দা মাছুয়া ফেরিঘাট ও পাশের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। 25 দিন ধরে বন্ধ ফেরি চলাচল। বাগেরহাটের শরণখোলা ওই পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে যোগাযোগের একমাত্র ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে ব্যবসায়ী ও স্থানীয়রা। দ্রুত ঘাট সংস্কার করে ফেরি চালুর দাবি তাদের। সড়ক বিভাগ বলছে সংস্কার কাজের অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি পেলে কাজ শুরু হবে। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে ফাজান ইসলামের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের রায়েন্দা অংশ এবং সংযোগ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে রিমালের পর থেকে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের দুই পারের মানুষ। ফেরিঘাটের অদূরে বিকল্প ব্যবস্থায় ট্রলার ঘাট চালু হলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভ্যান, পিকআপ, নসিমন ও ট্রাক পারাপার বন্ধ থাকায় ক্ষতির মুখোমুখি ব্যবসায়ীরা। তাই দ্রুত ফেরিঘাট ও সংযোগ সড়ক সংস্কারের দাবি জানান তারা। আমাদের এইখানে দোকানপাট আর ফেরিঘাট এই দুইটা নষ্ট হয়ে আমাদের ইনকাম বাণিজ্য সবই নষ্ট হয়ে গেছে। ওপার আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এপার আমরা তো দিন আনি দিন খাই, ব্যবসা এইভাবেই করি। আমাদের যদি এইটা একটু তাড়াতাড়ি ঠিক করে আমাদের ব্যবসা বাণিজ্য একটু উপকার হয়। ফেরিঘাটটা ভেঙে যাওয়া নিয়ে আমাদের বেশি ক্ষতি। খেওয়া চলে, খেওয়ায় তো লোক নিতে পারে, গাড়ি তো নিতে পারে না। এ বিষয়ে সড়ক বিভাগ বলছে ফেরিঘাট ও সড়ক সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে, যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব। 2021 সালের 10 নভেম্বর রায়েন্দা মাছুয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। প্রতিদিন এই রুটে 20 থেকে 25,000 মানুষ ও সহস্রাধিক যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।